যে জায়গাটা দেখতেছেন না, এই যে গোবর দেওয়া, এই জায়গাটাই বলে রানীর একটা সময় 3 তলা বাড়ি ছিল, যে বাড়িতে রানী থাকতেন। আচ্ছা, আর এটাই সেই মল পুকুর ছিল না? ওই যে সামনে পুকুরে জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ, তারপর তো পানিতে ভাঙে ফেলছে। এখানে রানী গোসল করতো না? এটা আছে সেই রুম যেখানে রাজারা বিচার সালিশ করত, এবং যারা যেসব খাজনা আদায় করা হতো, জমির খাজনাগুলো আদায় করা হতো, এই সেই রুমগুলোর মধ্যে, এই সেই রুমগুলো। এই দেখেন, আমি দেখাতে চেষ্টা করতেছি। আচ্ছা, এটা ভাঙিছে না? এই দুটো রুমে নাকি সিন্ধুক রাখা থাকে। সিন্ধুক মানে টাকা পয়সা রাখা হতো। আচ্ছা, গাবি ছাড়া বাছুর ছাড়া দুধ ছিল, সেটাতে রাজা পূজা করত। আচ্ছা, এই ঘরটা, এই ঘরটাতে না, সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটাতে মানে রাজার একটা বিশেষ গাবি ছিল, যে গাবিটা বাছুর ছাড়াই দুধ দিত নাকি, সে বাছুর সে গাবিকে এখানে রাখতো এইটুকের জন্য আলাদাই। এই ঘরটা রাখা যায়। এইটা পুরাই রাজার হাতে তৈরি করা না? মানে এতটুকুই খালি রাজা করছে। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এখন এই মুহূর্তে রয়েছি চৌগ্রামে বাজারে, যে কিনা নাটোর জেলা সিংড়া উপজেলাতে অবস্থিত। আর এখানে রয়েছে সেই রসিক রায় নাটোরের রাজার কাছ থেকে যে দান পেয়েছিলেন রাজবাড়িটি, সেই রাজবাড়িতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। চলুন নিজ চোখে সেটি দেখে আসি। চৌগ্রাম যে বাজারটা আছে, বাজারের পশ্চিম সাইডে যে রোডটি চলে গেছে, এই রোড ধরে 5 মিনিট হাঁটলেই কিন্তু সেই রাজবাড়িটি আমরা পেয়ে যাব। তো চলুন আমরা এখন সেই পথ ধরে হেঁটে যাই, যেহেতু এখানে 10 টাকা ভাড়া দিলেই কিন্তু আপনি যে ভ্যানগুলো আছে, সেই ভ্যানের মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন খুব সহজে। কিন্তু নাটোরের সিংড়া কিন্তু একটা চলনবিল অঞ্চল বলা হয়, কারণ সবচেয়ে নিচু অঞ্চল বলা হয়। আর এই নাটোর কিন্তু অনেক দিক থেকে অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে এই নাটোরে। বাংলাদেশের সবচাইতে যে আদর্শ গ্রাম, যেটা ভুলভুলিয়া যে গ্রামটা আছে, সেই গ্রামের রাস্তায় কিন্তু এইটা। আর আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি, আমাদের সাথে আরো এলাকার লোকজন আছে, তারাও যাচ্ছে। আপু, রাজবাড়িটার কত দূর এখান থেকে? রাজবাড়িটা কত দূর? আর 10 মিনিট হাঁটলে পাবে। 10 মিনিট? ভাই, এই রাজবাড়ি রোডটি এটা নাকি? না, এটা এই দিক সোজা সোজা। আর এটাই হচ্ছে সেই চৌগ্রামের ইউনিয়ন পরিষদ। আর এটা হচ্ছে সিংড়া থানার মধ্যে অবস্থিত এবং নাটোর জেলার মধ্যে অবস্থিত। এটা রাজবাড়িটা কোন দিকে ভাই? রাজবাড়িটা কোন দিকে? এই মোড়েই থেকে বামে না? আচ্ছা, আর এইটা আমার সামনে যে 3 রাস্তা মোড় দেখছেন, অনেক বাজারঘাট দেখতেছেন, এটা কিন্তু চৌগ্রামের স্কুল বাজার বলে। এটা হচ্ছে স্কুল বাজার মোড়। আর এই মোড়কে মানে আবার পশ্চিমের দিকে আমাকে যেতে হবে। আর এই বাজারটা হচ্ছে স্কুল বাজার চৌগ্রামের। আর এটা হচ্ছে পোস্ট অফিস। চৌগ্রামে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই প্রাথমিক বিদ্যালয় থেকে বা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যে রোডটা চলে আসছে, ওই রোডটা ধরে এগিয়ে যেতে হবে আমাদেরকে। আর বেশ অল্প কিছু দূর। এ বড় ভাই, এটাই কি রাজবাড়ির গেট? হ্যাঁ, তো ওই যে সামান্য একটু দূরের যে গেটটি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সেই রাজবাড়ির গেট, যেটা রসিক রায়কে দান করা হয়েছিল। যে রাজবাড়িটা দেখছেন, বিভিন্ন ধরনের দোকান বসছে এখানে। দইয়ের দোকান আছে, ভাজা পোড়ার দোকান আছে এবং মিষ্টি মিঠাইয়ের দোকানও কিন্তু এ জায়গায় আছে।
আমার পিছনে যে গেটটি দেখা যাচ্ছে সেই গেটটাই হচ্ছে এই রসিক রায়কে যে দান করেছিলেন নাটোরের রাজা যে রাজবাড়িটি, সেই রাজবাড়ির একদম মূল যে গেট, এর কিন্তু গেট একটাই, মূল ফটক ছিল একটাই, এটাই সেই মূল ফটক বা গেট। আর এই গেটের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, এর মধ্যে আমরা এখন প্রবেশ করব। দেখছেন গেটের কি অবস্থা, কোনো যত্ন করা হয় না, সরকারিভাবে কোনো তদারকি করা হয় নাই, একদম ভেঙেছে বিলীনের পথে। চৌগ্রাম জমিদার বাড়ি বাংলাদেশের নাটোর জেলা সিংড়া উপজেলায় চৌগ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। মূলত এটি নাটোর জমিদার বাড়ির অধীনস্থ একটি জমিদার বাড়ি ছিল। 1720 সালের দিকে নাটোরের জমিদার রামজীবন রসিক রায়কে উক্ত জমিদারি দান করেন। আর এই থেকে এই জমিদারিদের পথ চলা শুরু হয়। এরপর বংশক্রমে একের পর এক জমিদারি বংশধররা এই জমিদারি পরিচালনা করতে থাকেন। জমিদার বংশের শেষ জমিদার রাজেশ্বকান্ত রায় ও রমেন্দ্রকান্ত রায় পরবর্তীতে ভারতবর্ষ ভাগ হলে জমিদার বাড়ির শেষ বংশধররা ভারতে চলে যান। এই জমিদার বাড়ির আয়তনটি ছিল প্রায় 29.487 একর জায়গা জুড়ে। অযত্ন ও অবহেলাতে পড়ে থাকায় বাড়িটির প্রতিটি স্থাপনা এখন প্রায় ধ্বংসের মুখে। এছাড়াও লতাপাতা ও জঙ্গলে পুরো বাড়িটিকে এখন ঘিরে ফেলেছে। মানে অনেক পুরাতন একটি ধ্বংসবিশেষ একটি রাজবাড়ি। তো আমি শুনছি এটা রাজা রায় বাহাদুরের বা এরই একটা উত্তরসূরি যারা শেষ রাজা ছিলেন তার হাতে বলে এটা তৈরি করা ছিল। তো আপনি জানেন কতটুকু, মানে কোন রাজার হাতে এটা তৈরি করা হয়েছিল, একটু বলবেন? এটা আমাদের রাজা রমণীকান্ত রায় বাহাদুর এখানে থাকতেন, আমাদের ঐতিহ্যবাহী চৌগ্রাম। হ্যাঁ, তিনি এটা তৈরি করেছিলেন নিজ হাতে না? জায়গা তো এটা এখন ধ্বংসের পথে, এটা আবার নতুন করে সংস্কার করা হোক, এটা হচ্ছে যে আবার নতুন করে চালু করা হোক, তাহলে পরের প্রজন্ম দেখতে পাবে আমাদের চৌগ্রাম, ঐতিহ্যবাহী চৌগ্রাম নামে আবার তাহলে পরিচিত হয়ে থাকবে, এটাই আমরা চাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এই রাজবাড়িটা কি সরকারি কোনো উদ্যোগ নিয়েছে এটা সংস্কার করার জন্য? কোনো না, সরকার এখনো এরকম উদ্যোগ নেয়নি, তবে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে বার্তা দিতে চাই যাতে এটা নতুন করে সংস্কার করা হোক। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাগর আহমেদ। কি করেন আপনি? স্টুডেন্ট। বিল্ডিং করা আছে যেমন চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ঘরটা কিন্তু এই রাজবাড়ির ভিতরে অবস্থিত। কাকা, এই বিল্ডিংটা কিসের বিল্ডিং জানা আছে আপনার? বিল্ডিং রাজারা ছিল, সেই রাজারা থাকতো যেখানে, এটি সেই ঘর নাকি? না, ওই ঘর ওই পাশে না, ভিতরে। কোন রাজা থাকতেন এখানে জানা আছে আপনার? রমণীকান্ত বাহাদুর। উনি হচ্ছে লাস্ট রাজা ছিলেন নাকি এখানে, সর্বশেষ? যখন ব্রিটিশে ভাগাভাগি হয় তখন তারা চলে যায় নাকি দেশখান থেকে, আর পরে তার বংশের কেউ থাকে না এখানে, এখন আর কেউ নাই। আমার যে আপনার পিছন সাইডে যে গেটটা দেখা যাচ্ছে, মূলত এই গেটটাই কিন্তু হচ্ছে রাজাদের যে ঘর ছিল বা থাকার আলো জায়গা ছিল, সেই জায়গার কিন্তু মূল গেটটা ছিল এটা। আর এটার ভিতরে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব, যে এখানে যাওয়ার পরে এখানে কিছু সবগুলো বিল্ডিংই কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে। এটা হচ্ছে সেই রুম যেখানে রাজারা বিচার সালিশ করত এবং যারা যেসব খাজনা আদায় করা হতো, জমির খাজনাগুলো আদায় করা হতো, এই সেই রুমগুলোর মধ্যে, এই সেই রুমগুলো। এই দেখেন, আমি দেখাতে চেষ্টা করতেছি। আচ্ছা, এটা ভাঙিছে না? যাবেন না, দেখছেন কি অবস্থা, দেখছেন? এগুলো কিন্তু আগেকার সেই বিল্ডিং ভেঙে চুরে কি করছে। এই দেখেন, মাটির স্তর কত সুন্দর টাইলসের মতন করে ঘোরা করেছিল। এটা দেখছেন কিছুটা এখনো রয়ে গেছে রাজার হাতের কাজ। রাজার নিজ হাতে কিন্তু এই জায়গাটা তৈরি করার পরে সে নাটোরের রাজা তাকে দান করেছিলেন এই ঘরগুলো তার ছেলের বিনিময়ে। দেখছেন গাছটা কত পুরাতন, গাছগুলো যে আসলে রাজাদের তো আমল শেষ হয়ে গেছে ব্রিটিশের সময়, তার সেই সময়কার মনে করি শেষ রাজা যে ছিলেন তার হাতে কিন্তু এই গাছগুলো লাগানো ছিল, কিন্তু রাজা নাই, কিন্তু তার স্মৃতিগুলো এখনো কিন্তু এই বাড়িতে বয়ে চলেছে।
আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মন্দির ছিল, এই মন্দিরের ভিতরে গোপাল পূজা করা হতো। এই ওয়ালটাও রাজা দাঁড়ান, এই ভিতরে যাওয়া যাবে না, আসেন। এই যে ওয়ালটা ওই পাশে দিয়ে ধরেন। ও আসেন আসেন। এই যে রাজা সাজ আছে না? আর এদিকে আপনি গেলে বুঝতে পারবেন। এই দেখেন এটাই হচ্ছে মূল মন্দির, মানে এটা হচ্ছে মূল ঘর ছিল। এই যে এই দেখেন কি অবস্থা দেখছেন। সাপ টাপ থাকতো না বুঝলে? এই এটার মধ্যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা, মনে হচ্ছে এর মধ্যে রাখতেন মন্দিরটা। এই দেখেন এই যে আমি এই বিরাট গাছটার ভিতরে কিন্তু মন্দির মানে কোনো কিছু রাখা হতো, এত সুন্দরভাবে ডিজাইন করা এই গাছটাতে। আর এইটা যে যে অবশিষ্ট জায়গা, যে জঙ্গল জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই একসময় এখানে একটা ঘর ছিল। যে ঘরের পিলারটা দেখছেন, এই দেখেন পিলার, এই যে এটা পিলার, এইভাবে এখানে সাদা একটা ঘর ছিল, এই দেখেন ভাঙা অংশ, এই দেখেন পিলার, এই পিলার এইভাবে এখানে বড় একটা ঘর ছিল, যে ঘরের ভিতরে গোপালের মতন রাখা হতো। আর এইসব দেখেন এইসব জায়গায় যে ছোট ছোট মন্দির আগে রাখা হতো এইসব ভিতরে। এখন দেখেন কি অবস্থা হয়ে গেছে, মানে ভেঙে চুরে বিলীন হয়ে গেছে, গাছপালা হয়ে গেছে সব কিছুর মধ্যে। আর এটা সেই ঘরের বারান্দা। এবং আমার সামনে যে দুইটা মন্দির দেখতে পাচ্ছেন, পিলা মানে টেম্পল দেখতে পাচ্ছেন, স্থাপনা, এই যে একটা আর এই একটা, এই দুটাতেই কিন্তু শিব পূজা করা হতো। শিব পূজা করা হতো না? হ্যাঁ, শিব পূজা করা হতো এই দুইটা মন্দির। এই এখন আমরা এই মন্দিরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। স্থানীয় লোকজনরা জায়গাটাকে একবারে ইয়ে করে ফেলছে, গোবর ঠবর দিয়ে দেখছেন কি করছে এলাকার লোকজন, মহিলা মানুষরা। এখন এগুলো ধ্বংস হয়ে গেছে দেখছেন, একদম ভেঙে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর অবশিষ্ট কিছুটা আছে দেখানোর মতন। আর এই ভিতরের অংশটাই দেখেন, এই যে এই দেখেন সেই রাজার আমলে সে রং করা একটা চাঁদ এবং আছে একটা সুন্দর স্ট্যাটু। আর এটা হচ্ছে ভিতরের অংশ, এখানে শিব পূজা করতেন। আমরা এবার এই ভিত্তি বাইর হয়ে যাব। আর এটা হচ্ছে এই শিব মন্দির, একটা মন্দির আর এটা একটা মন্দির, দুইটা মন্দিরের অবস্থা একদম কিন্তু শেষ। এটার ভিতরে তেমন কিছু নেই, এটা অনেক পুরাতন হয়ে গেছে, কিন্তু হালকা কিছু কারুকাম রং দেওয়া আছে সাইড সাইড দিয়ে। এটা একটু আগেরটা চাইতে একটু বড়। এটা এই পাশে সব এই দেখেন এখানে দেখেন কত সুন্দর যে কারুকাজগুলো, এটাতে সম্পূর্ণ দেখা যাচ্ছে দেখছেন, পুতুলের মতন করে ঘোড়ার উপরে একজন সৈনিক দৌড়াচ্ছে, কত কিছু দেওয়া আছে দেখছেন। এই দেখেন আর এই যে সামনে যে বিল্ডিং দেখছে, এটাই ছিল সে হাজারদুয়ারি, যেখানে ঘর, যেখানে এটা হাজারদুয়ারির কাজ কি, এখানে কি ছিল, এখানে কি করতো সে জানেন, শুনেছেন কিছু? না অত দূর সোজা হয়নি। এটাই সে হাজারদুয়ারি। হাজারদুয়ারি বলতে বোঝাচ্ছে এখানে অনেকগুলো মানে ফটক রয়েছে, মানে ঘরের দরজা রয়েছে, যে ঘরেতে যে কোনো ভাবে দরজা যেত। আর অনেক বড় একটি বারান্দা ছিল। এই রুমটা ভালো আছে, দেখেন ভিতরে যায়। আর এটা আমি দেখেন, এই দুটো রুমে নাকি গুলো সিন্দুক রাখা থাকে। সিন্দুক মানে টাকা পয়সা হ্যাঁ, রাখা হতো। আচ্ছা। আর এই যে রুম, যে রুমের মধ্যে বলে, এই দুইটা রুমের মধ্যে খুব শক্ত মজবুত করে তৈরি করেছিলেন। কারণ কি দেখছেন সব কিছু কিন্তু ভেঙে গেছে, এটা ভাঙি না, তার মানে এটা সবচেয়ে মজবুত করে তৈরি করা হয়েছিল। কারণ এই জায়গাটাতে রাজার যে খাজনা বা ধন সম্পদ যেগুলো আদায় করতেন, সেগুলো এই জায়গাটাতে রাখতেন, তাই জন্য এটা অনেক মজবুত করে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, পাশে পাশে ছোট ছোট যে খোপগুলো দেখতে পাচ্ছেন, এই খোপগুলোতে কিন্তু সে সময় ঝাড়বাতি হিসাবে ব্যবহার করতো। মানে রাজাদের যে ঝাড়বাতিগুলো ছিল, যেভাবে তৈরি করা হয়েছিল সেই আমলে বাতিগুলো এখানে ছিল। রুমে ওই সব এই যে রাজার আপনার এটা ওয়াল, এই যে ওয়াল। এখান থেকে 52 শতক জায়গায় নাকি দিচ্ছেন। আমি যে জায়গাটাতে হাঁটতেছি এটাই ওয়াল রাজা। এখানে দেখা যায় কিন্তু একটি ওয়ালের একটি মানে কিছু অস্তিত্ব আছে, রাজার আমলের যে ওয়ালটা দেওয়া ছিল। আর এটাই ছিল রাজার বিল্ডিং এর মানে রাজবাড়ির শেষ অংশ, মানে পাঁচিল।
আর এখানে সামনে যেটা মাজার দেখতেন হযরত শাহ সুফি সৈয়দ সুরাফউদ্দিন ইয়ামিনী রহমাতুল্লাহের যে মাজারটা দেখতে পাচ্ছেন, তিনি একজন মুসলিম ছিলেন। তাকে ভালোবেসে সেই রাজা সে সময় তাকে প্রায় 5 কাঠা কম 2 বিঘা জায়গা এই পীর সাহেবকে দান করেন সেই সময়কার রাজা। কিন্তু এইটুকু যে গোলাপের ফল দেখছেন, ফুল দেখছেন কিংবা মোমবাতির আকৃতি দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণই রাজা মানে শেষ রাজা যে ছিলেন সে কিন্তু এটা করছেন তার পূজা করার জন্য। কারণ হিন্দুরা অনেক সময় সন্ধ্যাকালীন বাতি দেয়, পূজা করে, এই জায়গাটা করতো। এটাই প্রথম দেখতেছি যে মাজার আর পূজাঘর একদম পাশাপাশি, একই স্থানে একই জমিতে। আর এটা হচ্ছে সেই সুফি যাকে রাজা জমিদান করেছিলেন এই মাজার ভালোবেসে, মৃত্যুর পরে তাকে এই জায়গাতেই এই ভিতরেই মাটি দেওয়া হয়। আমার সামনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাউন্ড দিঘি বলা হয় বা বাঘ দিঘি বলা হয়। কারণ এই দিঘিটা রাজা তৈরি করেছিলেন, কারণ রাজার যে সীমানা আছে সম্পূর্ণ সীমানাটা চারপাশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল এই দিঘিটা দিয়ে। তো বন্ধুরা, এই ছিল চৌগ্রামের রাজার ধ্বংস বিলীন হওয়া সেই বাড়ি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।